তো অনেক দিন পরে বাজাজ অ্যাভেঞ্জার নিয়ে বের হচ্ছি। আর এটা নিয়ে বের হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে বেশ অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে এটা নিয়ে। তো আজকের ভিডিওতে চেষ্টা করব সেই সবগুলো প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দেওয়ার জন্য। আর আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এখন আমি চেষ্টা করব জাহাঙ্গীরনগরের দিকে যাইতে। জাহাঙ্গীরনগরের দিকে গেলে একটু ফাঁকা টাকা পাওয়া যায়, নাইলে তো এখন নর্মালি সব জায়গায় দেখা যায় যে পরিমাণে অটো রিক্সা, ভিড়, মানুষজন, একটু নিরিবিলিতে কথা বলা যায় না। তো জাহাঙ্গীরনগরে যাব, জাহাঙ্গীরনগরে গিয়ে একটা সুইটেবল প্লেস মতো দাঁড়াইয়া তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি অলরেডি আমার মোবাইলে সেই প্রশ্নগুলোকে সাজায় নিছি, চেষ্টা করব যাতে ওই পয়েন্ট আকারে ওগুলো দেওয়া যায় আর কি। তো আগে জাহাঙ্গীরনগরে যাই, জায়গা মতো পৌঁছাই, তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। জাহাঙ্গীরনগর যাওয়ার পথিমধ্যে এই গেরুয়ার যে রাস্তাটা, এই রাস্তাটায় একটু আসছিলাম একটু হাওয়া বাতাস খেতে। তার মধ্যে নামছে বৃষ্টি, যার জন্য এরকম একটা জাস্ট বসার মতো একটা জায়গা কেউ হয়তো বানাইছিল, বা বিকেলে হয়তো কোনো চাটা বিক্রি করে বা ভাজা পোড়া, এখানে দাঁড়াইছিল। আহা, বৃষ্টির পরে জাহাঙ্গীরনগর একটু অন্যরকম লাগতেছে, পুরা সবুজ চারিদিকে। যদিও জাহাঙ্গীরনগর এমনিতেও অনেক সবুজ গাছপালা, কিন্তু বৃষ্টির পরে সবুজ কালারটা আরও বেশি চোখে পড়তেছে। বৃষ্টির জন্য লেট হয়ে গেল। ভাবছিলাম যে মোটামুটি 12:30-1টার মধ্যে বাসায় ফিরবো, কিন্তু এখনও পর্যন্ত ভিডিও শুরুই করতে পারি নাই, কিন্তু বেজে গেছে 1টা। আগের বার কাইট প্লাস নিয়ে যখন আসছিলাম, ওইটারও 3-4টা ভিডিও করছিলাম আমি মাঠের ঠিক ওই পাশটাতে। আজকে এই পাশে দাঁড়াইছি। আচ্ছা, তো যেহেতু অলরেডি সময় অনেক পার হয়ে গেছে, যে টার্গেট ছিল টার্গেটের থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা এদিক সেদিক হয়ে গেছে বৃষ্টির কারণে। সো কথা বেশি বাড়াবো না। আর আমি এই টোটাল যে প্রশ্নগুলো, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে যারাই প্রশ্ন করছে, আমি চেষ্টা করব প্রশ্নগুলো, মানে আমি সবগুলোকে আমি একটা নোটবুকের মধ্যে নোট করে নিয়ে আসছি। কিন্তু যেহেতু মানে প্রশ্নগুলো অনেক, সেজন্য আমি একটা পার্টে না দিয়ে আমি চেষ্টা করব 3-4টা পার্টে ভাগ ভাগ করে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, যাতে কোনো প্রশ্ন ছুটে না যায়। তারপরেও হইতে পারে যে আমি এখানে প্রায় 15-16টা প্রশ্ন কালেকশন করছি, এর বাইরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে দিয়েন, আমি নেক্সটে আবার সেইটার একটা আলাদা পার্ট করে আমি দিয়ে দিব। তো প্রথমে আজকে যে মানে প্রথম পার্টের মধ্যে আমি মানে আজকে এইখানে দাঁড়িয়ে আমি সবগুলো পার্ট করে যাব, কিন্তু আমি পোস্ট করার সময় পার্ট বাই পার্ট দিব, কারণ নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকে বিরক্ত বোধ করে, এজন্য ছোট ছোট করে দিব। তো আমি সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটা আমি বলি। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করছেন কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করব। ভাই, আমি এটাতে ব্যবহার করি 20W50, এবং যতদিন পর্যন্ত এইটা ব্রেক ইন পিরিয়ডে ছিল ততদিন পর্যন্ত মিনারেলটা ইউজ করছি। আর যখন এটা ব্রেক ইন পিরিয়ড শেষ হয়ে গেছে তখন আমি এটাতে ইউজ করি, মানে তখন থেকে 20W50 ফুল সিনথেটিক মোটুলেরটা ব্যবহার করি। আর আমি আপনারা যারা অলরেডি আমার মানে ভিডিও দেখেন বা আমার চ্যানেলের নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন এটা নিয়ে আমি লং ট্যুরও করছি। সো 20W50টা ব্যবহার করলে হয় কি, বেশ মানে ইঞ্জিনটাও অনেক ভালো থাকে এবং হিটিং ইস্যুটাও থাকে না। সো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। আর পরের প্রশ্নটা হচ্ছে এটাতে কি কোনো হিটিং ইস্যু আছে। আসলে হিটিং ইস্যুটা ওই ইঞ্জিন অয়েলের সাথেই সম্পর্কিত, যে আপনি যদি ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন এবং সঠিক গ্রেডের যেটা রেকমেন্ডেড সেইটা, এবং সঠিক পরিমাপে, মানে যতটুকু এটাতে দরকার আপনার যে ওনার্স ম্যানুয়াল বুকে যেটা আছে ওইভাবে যদি আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি এটাতে ওইরকম কোনো হিটিং ইস্যু আপনি পাবেন না। তবে অনেক সময় আছে আমাদের দেশে, যখন ইঞ্জিন অয়েল যখন ওরা ভরে, মানে লোকাল কোনো সার্ভিস সেন্টার থেকে, তখন করে কি যে ওরা জাস্ট
ওই নিচের থেকে ওইটাকে মানে ইঞ্জিনটা ড্রেন দেয়, ড্রেন দিয়ে ব্যাস ওরা ভরে দেয়। তো যখনই আপনারা লোকাল সার্ভিস সেন্টার থেকে ভরবেন তখন ওদেরকে বলবেন যে মেজারমেন্টের একটা জগ আছে, পুরো ইঞ্জিন অয়েলটা যেন ওই জগের মধ্যে ঢেলে অ্যাকুরেট মাপ মতো যেন ওরা ইঞ্জিন অয়েলটা দেয়। সেই ক্ষেত্রে মানে ইঞ্জিন অয়েলটা যেহেতু সঠিক পরিমাণে হলো, সো হিটিং ইস্যুটা হবে না। আপনার বেশিও দেওয়ার দরকার নাই, কম দেওয়ারও দরকার নাই। পরের প্রশ্নটা হচ্ছে এটা টপ স্পিড কত? টপ স্পিড আমি পার্সোনালি যখন লং ট্যুরে গেছি, ঢাকা বরিশাল ঢাকা, এই লং ট্যুরে আমি এটার টপ স্পিড ওইরকমভাবে আমি তুলতে পারি নাই। কারণ হচ্ছে তখন মাওয়া এক্সপ্রেস রোডটা মোটরসাইকেল মানে খোলা ছিল, বাট বঙ্গবন্ধু পদ্মা সেতুতে ওই মোটরসাইকেল ওঠানোটা বন্ধ ছিল, যার জন্য আমাকে যাইতে হয়েছে এই ফেরি হয়ে। তো সেজন্য আমি ওই দিক দিয়ে যাইতে পারি নাই, যার জন্য আমি টপ স্পিডটা ওই সময় চেক করতে পারি নাই। আর বরিশাল রোডটা ভাঙার পর থেকে হচ্ছে ওয়ান ওয়ে রোড, যার জন্য ওই রকমভাবে রিস্কটা নিতেও পারি নাই। তবে আমি যে জায়গায় ফাঁকা পাইছি সেইখানে আমি এটা এখনও পর্যন্ত সর্বোচ্চ 110 পর্যন্ত আমি তুলছি। আরও তোলা যাইতো, যেমন ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখছি 120 125। তো নেক্সট যদি কখনো আমি মাওয়া এক্সপ্রেসওয়েতে যাই সেক্ষেত্রে আমি এটা টপ স্পিডটা দিয়ে দিব। আমি এটাতে টপ স্পিড আমি পার্সোনালি 110-11 পর্যন্ত আমি উঠাইছি, সম্ভবত 110 বা 11 এরকম। আচ্ছা, ভাইব্রেশন কেমন? ভাইব্রেশনটা আলহামদুলিল্লাহ, এইটার যে 150 সিসি যেটা ছিল সেইটাও আমি চালাইছি, আর এটা 160 সিসি। তো 150 সিসি যেটা ছিল সেইটাতে একটু ভাইব্রেশন ইস্যু ছিল, আপনার 80 85 90 এরকম স্পিডে ক্রুজিং করতে গেলে হালকা ভাইব্রেশন ফিল হইতো ফুট পেগে। কিন্তু এইটাতে আপনি 90 95 100 পর্যন্ত, 105 7 পর্যন্ত যাবেন, আপনি কোনো ধরনের আপনি হিটিং ইস্যু পাবেন, এই ভাইব্রেশন পাবেন না, না হাতে পাবেন না এটার ফুট পেগে পাবেন। এইটা নিয়ে একটা ভাইব্রেশন ইস্যু নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ এই বাইকে কোনো ধরনের কোনো ভাইব্রেশন কোনো ইস্যু নাই। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, চাকার প্রেশার ঠিক মতো রাখবেন, সবগুলো যে স্ক্রু টিস্ক্রু যা আছে এইখানে সব কিছু সুন্দর মতো একেবারে যাতে আপ টু ডেট থাকে ওরকম রাখবেন, কোনো ভাইব্রেশন ইস্যু পাবেন না ইনশাল্লাহ। আর আজকের এই প্রথম পর্বের আমি শেষ প্রশ্নটা নিব হচ্ছে, এক ভাই বলছেন যে ভাই রেডি পিক আপ কেমন? রেডি পিক আপ দেখেন ভাই, এইটা হচ্ছে একটা ক্রুজার টাইপের বাইক, এটা তো আরটিআর না, মানে রেসিং কোনো বাইক না যে আপনি এটা স্পোর্টস টাইপের একটা বাইকের মতো এটার কাছ থেকে যদি রেডি পিক আপ চান তাহলে আপনি ওই রকম রেডি পিক আপ পাবেন না। তবে এটার টর্ক, এটার পাওয়ার যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু তারপরেও আমি বলবো মানে 15-র ওপরে আছে এটার পিএস, এটার টর্ক। কিন্তু তারপর আমি বলবো যেহেতু এটা ক্রুজিং টাইপের একটা বাইক, এটা একটা ক্রুজার বাইক, সো এইটার কাছ থেকে আপনি ওই পর্যায়ের একটা স্পোর্টস বাইকের মতো আপনি এটার কাছ থেকে রেডি পিক আপ পাবেন না। তবে আলহামদুলিল্লাহ 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে থাকলে যথেষ্ট পরিমাণে রেডি পিক আপ পাওয়া যায়। 4 নাম্বার 5 নাম্বার গিয়ারে বাইক আরও স্মুথ হয়, বাট রেডি পিক আপ ওই সময় ওভারটেক করতে গেলে যদি আপনি স্পিডে থাকেন, সামনে একটা বাইক 70, সামনে একটা গাড়ি 70 80 90-তে যাচ্ছে, আপনি তাকে ওভারটেক করবেন, ওভারটেক করতে পারেন যদি সোজা রাস্তা থেকে যাইতেছেন, কিন্তু এক জায়গায় সে থামা আছে, আপনি হুট করে তাকে ওভারটেক করে যাবেন না, ওই রকম করতে গেলে এটা ক্রুজার বাইক, আপনাকে দেখে শুনে চালাইতে হবে। সো প্রথম পর্বে আমি এই 5টা কোশ্চেন এইখানেই শেষ করব, আর পরের পর্বে আমি আরও 5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওটা নয়তো লম্বা হয়ে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে।